এই করোনা প্যান্ডেমিকের সময়ে ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন ভিডিও ক্লাস লেকচারের যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেখানে একজন রিসোর্স পার্সন হিসেবে আমি তোমাদের অর্থনীতি বিষয়ে ক্লাস নেব। অর্থনীতি বিষয়ের থার্ড ইয়ার অনার্সের ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট কোর্সটির ক্লাস আমি নেব। এটাতে এই ক্লাসে বর্তমানে যে আজকের লেকচারটি হচ্ছে 4 নম্বর লেকচার। এই 4 নম্বর লেকচারে আমি তোমাদেরকে রস্টোর স্টেজেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট বা রস্টোর অর্থনৈতিক উন্নয়নের যে স্তরগুলোর কথা বলেছেন, সেই স্তরগুলো সম্পর্কে আলোচনা করব। আমি শায়লা তাসমিনা মাহবুব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি। রস্টো ছিলেন একজন অর্থনীতির ইতিহাসবিদ, অর্থাৎ অর্থনীতির ইতিহাস নিয়ে তিনি চর্চা করতেন। তিনি মূলত এই থিওরিটি প্রদান করেছেন। তার মতে প্রত্যেকটি দেশ তার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কতগুলো স্তরের ভেতর দিয়ে যায়। এই স্তরগুলো হচ্ছে অনুন্নত অবস্থা থেকে উন্নত অবস্থার দিকে একটি দেশের যে দেশের যে পরিবর্তন হয় বা দেশ যে যায়, প্রসিড করে, সেই প্রসিডিওরের মধ্যে তাকে কতগুলো স্তরের ভিতর দিয়ে যেতে হয়। এবং এই স্তরগুলো যে শুধু তিনি একমাত্র এগুলোকে সত্যের একটা পর্যবেক্ষণ, ফ্যাকচুয়াল অবজারভেশন বা সত্যের পর্যবেক্ষণ ছিল তাই নয়, এগুলোর কিন্তু কন্টিনিউটি বা চলমান্যতা রয়েছে, এবং এগুলোর মধ্যে কিন্তু অনেক যুক্তিও রয়েছে। এই স্তরগুলো হচ্ছে দ্য ট্রেডিশনাল সোসাইটি বা সনাতনী সমাজ ব্যবস্থা, প্রিকন্ডিশন ফর টেক আপ, উত্তরণের প্রাথমিক উত্তরণের পূর্ব অবস্থা বা প্রিকন্ডিশন ফর টেক অফ হচ্ছে উত্তরণের পূর্ব অবস্থা, টেক অফ উত্তরণ অবস্থা, ড্রাইভ টুয়ার্ডস ম্যাচুরিটি পরিপক্কতা অর্জনের স্তর, দ্য এজ অফ হাই ম্যাস কনজাম্পশন বা গণভোগের স্তর। অর্থাৎ মোট অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটি দেশ 5টি স্তরের ভিতর দিয়ে যায়। একটা হচ্ছে সনাতনী সমাজ ব্যবস্থা, আরেকটি হচ্ছে উত্তরণের পূর্ব অবস্থা, এরপরে আসে উত্তরণের পরবর্তী ধাপ হচ্ছে পরিপক্কতার স্তরের পরে আসে হচ্ছে গণভোগের স্তর। এখন প্রত্যেকটি এই 5টি স্তরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। The traditional society বা সনাতনী সমাজ ব্যবস্থা। The traditional society is characterized by subsistence agriculture, hunting and gathering. অর্থাৎ সনাতনী সমাজ ব্যবস্থায় কতগুলো জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে একেবারে সাবসিস্টেন্স লেভেলের এগ্রিকালচার বা কৃষি ব্যবস্থা থাকবে, সেখানে শিকার এবং সংগ্রহের ব্যাপারটি থাকবে। এটি অনেকটা আদিম সমাজ ব্যবস্থার মতো। তোমরা জানো যে আদিম সমাজ ব্যবস্থায় মানুষ শিকার করে এবং সংগ্রহ করে বিভিন্ন প্রকৃতিতে পাওয়া যেসব খাদ্যদ্রব্য বা কনজাম্পশনের বস্তুগুলো পাওয়া যেত, সেগুলো সংগ্রহ করে তারা তাদের জীবন ধারণ করত। এবং এই সময়ে কৃষি ব্যবস্থা ছিল সম্পূর্ণরূপে সাবসিস্টেন্স, অর্থাৎ নিজেদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই কিন্তু সে সময় উৎপাদন করা হতো এই ট্রেডিশনাল সোসাইটিতে। দ্য ইকোনমি অ্যাটেইন ভেরি লিমিটেড অফ দেয়ার পটেনশিয়াল আউটপুট। তাদের উৎপাদনের যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার খুবই কম অংশই তারা কিন্তু এই সময় উৎপাদন করতে সক্ষম ছিল। অর্থাৎ পটেনশিয়াল আউটপুটের চেয়ে অনেক কম পরিমাণে তারা প্রডিউস করত। মূলত তারা তাদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই তারা কিন্তু এই সময়ে উৎপাদন করত। প্রোডাকশন ইজ নট স্ট্যাটিক and it increases by using surplus and cultivated land. উৎপাদন কিন্তু বলা যাবে না যে উৎপাদন একেবারে স্থির ছিল। উৎপাদন হতো এবং উৎপাদনটা খুবই ধীর গতিতে বাড়তো, এবং এই প্রোডাকশন বাড়ার পেছনে যে আগের প্রোডাকশনের যে প্রোডাকশন থেকে যে উদ্বৃত্ত হতো, সেই উদ্বৃত্ত দিয়ে এবং যেসব
ভূমি আগে হয়তো চাষ করা হয়নি, সেসব জমি চাষ করেই বাড়ানো হতো। অর্থাৎ প্রোডাকশনের স্থির ছিল না, এটা খুব ধীর গতিতে বাড়ছিল, এবং এই বাড়াটা মূলত আগের যে সারপ্লাস জেনারেট হয়েছিল সেই সারপ্লাসকে কাজে লাগিয়ে, এবং যেসব জমি আগে চাষ করা হয়নি সেসব জমি চাষের আওতায় এনেই মূলত প্রোডাকশনগুলোকে চালানো হতো। প্রোডাকশনে কিন্তু আর নতুন করে অন্য কোনো প্রযুক্তি এখানে ব্যবহার করা হতো না। Some technological advances occurred in ad hoc basis, অর্থাৎ যে প্রযুক্তিগত উন্নয়ন হতো সেই প্রযুক্তিগত উন্নয়ন কোনো নিয়মিত ব্যবস্থা ছিল না। অনিয়মিতভাবে ad hoc বেসিসে বা অনিয়মিতভাবে কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো ঘটেছিল। তাহলে দেখা যাচ্ছে যে প্রিমিটিভ ট্রেডিশনাল সোসাইটি মূলত সাবসিস্টেন্স এগ্রিকালচার দিয়ে চলতো, হান্টিং এবং গ্যাদারিং এর উপর নির্ভরশীল ছিল। তাদের প্রোডাকশন খুব স্থির ছিল না, খুব ধীর গতিতে বাড়ছিল। পূর্ব প্রোডাকশনের উদ্বৃত্ত দিয়ে এবং নতুন জমি কাল্টিভেশনের আন্ডারে এনে করা হতো। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কোনো চলমান প্রক্রিয়া ছিল না, এতে বা নিয়মিত ব্যাপার ছিল না, এগুলো অনিয়মিতভাবেই হতো। এবং পটেনশিয়াল আউটপুট যতটুকু তাদের উৎপাদন করা সম্ভব ছিল তার চেয়েও কম পরিমাণে তারা উৎপাদন করত। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন টেকনোলজি ইজ ভেরি প্রিমিটিভ অ্যান্ড ইট স্প্রেডস ভেরি স্লোলি, অর্থাৎ প্রযুক্তি ছিল খুবই আদিম পর্যায়ে। অর্থাৎ তোমরা জানো আদিম সমাজ ব্যবস্থায় খুবই সরল ধরনের প্রযুক্তি ব্যবহার করা হতো, এবং এটা ছড়িয়ে পড়তো খুব আস্তে আস্তে। মানে মানুষের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের ভেতরে কিন্তু এটি খুবই ধীর গতিতে ছড়িয়ে পড়তো। Trade is predominantly local and done by barter system. তোমরা barter system সম্পর্কে জানো। barter system হচ্ছে এক দ্রব্য বিনিময় প্রথা, এক দ্রব্যের পরিবর্তে অপর দ্রব্য। এখানে কোনো মনিটারি সিস্টেম ছিল না। এ সময় যে বাণিজ্যটা হতো সেটা খুবই স্থানীয় পর্যায়ের হতো, কোনো বহির্বিশ্বের সাথে খুব একটা যোগাযোগ ছিল না। সে সময়ে স্থানীয় পর্যায়ে কিন্তু তাদের মধ্যে বাণিজ্যটা হতো, এবং এই বাণিজ্যের ধরনটা ছিল বার্টার সিস্টেম দিয়ে। মনিটারি সিস্টেম ইজ নট ডেভেলপ, অর্থাৎ আমি আগেই বলেছি যে তাদের এক্সচেঞ্জ বা বিনিময় প্রথা ছিল বার্টার সিস্টেম, অর্থাৎ জিনিসের পরিবর্তে দ্রব্যের পরিবর্তে দ্রব্য দিয়ে তারা কিন্তু তাদের ট্রেডটা বা তাদের বাণিজ্য বা বিনিময় প্রথা চালু ছিল। সেজন্য কোনো আর্থিক ব্যবস্থা বা মনিটারি সিস্টেম এই সময়ে ডেভেলপ করে নাই। ইনভেস্টমেন্ট শেয়ার নেভার এক্সিড 5% অফ টোটাল প্রোডাকশন। যে বিনিয়োগটা হতো সেই বিনিয়োগ মোট উৎপাদন থেকে কোনোভাবেই 5%-এর বেশি ছিল না। বিনিয়োগের পরিমাণও ছিল খুবই কম। তাদের যে প্রোডাকশনটা হতো সেই প্রোডাকশনে 5%-এর বেশি কিন্তু বিনিয়োগ হতো না। এবং তোমরা এর আগের পয়েন্টসগুলোতে আমরা বলেছি যে এই সময় প্রোডাকশনও হতো খুব কম, তার মানে এই সময় বিনিয়োগ আসলে খুবই কম পরিমাণে হতো ট্রেডিশনাল সোসাইটিতে। এরপরের স্তরটি হচ্ছে প্রিকন্ডিশন ফর টেক অফ। প্রিকন্ডিশন ফর টেক অফ হচ্ছে যে উত্তরণের পূর্ব অবস্থা বা উত্তরণের জন্য আমাদের যে শর্তগুলো পূরণ করতে হবে সেই শর্তগুলো মূলত এই ধাপ থেকে এসেছে। In this stage, the economy undergoes a process of change for building up the conditions for growth. এই সময়ে এমন একটি প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য যা দরকার, যা ইকোনমিতে যে সেটআপটা দরকার সেই সেটআপগুলো কিন্তু আস্তে আস্তে এই স্তরে বা এই ধাপে তৈরি হচ্ছিল। অর্থাৎ এই স্তরটা মূলত উত্তরণের পর্যায়ে যাওয়ার জন্য যেই শর্তগুলো পূরণ করা প্রয়োজন সেই শর্ত পূরণের স্তর হিসেবেই কিন্তু এই স্তরটা মূলত এই স্তরের কাজ ছিল।
The shift from an agrarian society to manufacturing society begins very slowly. অর্থাৎ আগের যে ট্রেডিশনাল সোসাইটি ছিল সে সময় ট্রেডিশনাল সোসাইটিটা ছিল সম্পূর্ণরূপে কৃষি নির্ভর বা কৃষিভিত্তিক একটা সমাজ ব্যবস্থা। এই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং বা শিল্পায়নের শিল্পায়নের সোসাইটি বা সমাজ ব্যবস্থা শিল্প প্রধান সমাজ ব্যবস্থা আস্তে আস্তে গড়ে উঠছিল এ সময়। কিন্তু এই গড়ে ওঠার হার খুবই স্লো ছিল, খুবই ধীর গতিতে শুরু হচ্ছিল। Trade and commercial activities begin and nations market broadens from neighboring to other far-reaching regions. এ সময় তোমরা জানো আগে বাণিজ্য ব্যবস্থাটা ছিল কিন্তু সেটা খুবই স্থানীয় পর্যায়ে ছিল। এই স্তরে এসে মানুষ কিন্তু প্রতিবেশী অঞ্চলগুলো থেকে বেরিয়ে এসে দূরবর্তী অঞ্চলের সাথেও কিন্তু এই সময় তারা বাণিজ্য করা শুরু করেছে। অর্থাৎ বাণিজ্য এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটিস শুধুমাত্র লোকাল পর্যায়ে সীমাবদ্ধ না থেকে এটা দূরবর্তী অঞ্চলসমূহের মধ্যেও কিন্তু শুরু হয়েছে এই সময়। অর্থাৎ একটা পুরো ইকোনমির মধ্যে এক ধরনের চেঞ্জ দেখা যাবে এই পর্যায়ে। Surplus is not wasted for consumption of landowners only. অর্থাৎ যে উদ্বৃত্তটা তৈরি হতো সেটা এগ্রিকালচারেই হোক, সাধারণত এগ্রিকালচারেই উদ্বৃত্তটা তৈরি হতো। এই উদ্বৃত্ত শুধুমাত্র জমির মালিক যে তাদের ভোগে ব্যয় না হয়ে এটা কিন্তু শিল্পায়ন এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য কিন্তু ব্যবহার হতো। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্র কিন্তু এখন একটু চেঞ্জ হচ্ছে। মানুষ শুধুমাত্র নিজের ভোগের জন্য তার উদ্বৃত্তগুলো ব্যয় না করে এই সময় মানুষ বিনিয়োগ করাও শুরু করেছে এবং বিনিয়োগটা ভোগের পরিবর্তে অন্যান্য খাত বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বা শিল্পায়নের জন্য তারা কিন্তু ব্যয় করছে এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য কিন্তু তারা এই সময় ব্যয় করছে। শুধুমাত্র ভোগে এটা ব্যয় হচ্ছে না উদ্বৃত্তটা। Agriculture is mechanized and commercialized. এ সময় কৃষি ক্ষেত্রকে দেখা গেছে যে যন্ত্র ব্যবহার করছে। অর্থাৎ আগে যে খুবই আদিম প্রযুক্তি ব্যবহার করা হতো সেই জায়গায় কিছু মেকানাইজড বা যান্ত্রিক ব্যবস্থা কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং এটা শুধুমাত্র নিজেদের প্রয়োজনে ব্যবহার না করে বা সাবসিস্টেন্স লেভেলে না থেকে এটা কমার্শিয়ালাইজড হচ্ছে, বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে। শিফটস ফ্রম সাবসিস্টেন্স টু এক্সপোর্ট ওরিয়েন্টেড। এটা বলেছি যে সাবসিস্টেন্স পর্যায় থেকে এটা কিন্তু এখন এমন হয়েছে যে সারপ্লাসটা এখন শুধুমাত্র ভোগেই ব্যবহার হবে না, সারপ্লাস কিন্তু এখন মানুষ রপ্তানি করছে এই পর্যায়ে এসে। এগ্রিকালচার আসলে একটা চেঞ্জ এগ্রিকালচারে দেখা যাচ্ছে। সেই চেঞ্জটা হচ্ছে এখানে যান্ত্রিক এগ্রিকালচার সিস্টেম বা যান্ত্রিক কৃষি নির্ভর ব্যবস্থা শুরু হয়েছে। এটা কমার্শিয়ালি প্রডিউস হচ্ছে, পাশাপাশি সাবসিস্টেন্স স্ট্রাকচার থেকে এটা এখন এক্সপোর্ট ওরিয়েন্টেড স্ট্রাকচারের দিকে চেঞ্জ হচ্ছে। ইনভেস্টমেন্ট ইজ মোর দেন 5% অফ ন্যাশনাল আউটপুট। দেশজ উৎপাদনের 5%-এর বেশি এখন কিন্তু বিনিয়োগ হচ্ছে। আগে কিন্তু 5%-এর বেশি বিনিয়োগ হতো না, কিন্তু এই পর্যায়ে এসে প্রিমিটিভ সোসাইটিতে 5%-এর বেশি বিনিয়োগ হতো না, কিন্তু প্রিকন্ডিশন ফর টেক অফে এসে কিন্তু 5%-এর বেশি বিনিয়োগ হচ্ছে। অর্থাৎ বিনিয়োগের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে কিন্তু অর্থনীতিতে তোমরা জানো যে অর্থনৈতিক অগ্রগতিও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। Agriculture produce surplus which is used for urban consumption and export to other countries. কৃষিখাতে যে উৎপাদনটা হচ্ছে সেটা শুধুমাত্র রুরাল বা যারা উৎপাদন করছে তাদের কনসাম্পশনে ব্যবহার না হয়, তাদের ভোগে ব্যবহার না হয়, শহরাঞ্চলের মানুষের ভোগের জন্য কিন্তু এটি ব্যবহৃত হচ্ছে এবং এটা বাইরে রপ্তানি করা হচ্ছে। অর্থাৎ কৃষিক্ষেত্রে কিন্তু এক ধরনের চেঞ্জ আসছে। মানুষ তার উদ্বৃত্তটা বিক্রি করছে এবং এই বিক্রি হচ্ছে শহরাঞ্চলের মানুষের ভোগের জন্য এবং
শহরাঞ্চলকে ছাড়িয়ে অন্যান্য দেশে ভোগের জন্য কিন্তু এগ্রিকালচার সারপ্লাসটা এখন ব্যবহার হচ্ছে। সোসাইটিজ অ্যাটিটিউড চেঞ্জ টুয়ার্ডস রিস্ক টেকিং, অর্থাৎ সোসাইটির মধ্যে ঝুঁকি গ্রহণের একটা মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। আগে মানুষ কিন্তু ঝুঁকি গ্রহণ করতে চাইতো না বা ঝুঁকি নিতে চাইতো না, কিন্তু এই স্তরে এসে মানুষ এখন ঝুঁকি নিচ্ছে, প্রোডাকশনের ক্ষেত্রে ঝুঁকি নিচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু তারা ঝুঁকি প্রদানের একটা মানসিকতা তাদের মধ্যে এসছে। টেক অফ বা উত্তরণ অবস্থা। উত্তরণ অবস্থা হচ্ছে রস্টো স্টেজেস থিওরির তৃতীয় ধাপ, তৃতীয় স্তর, এবং যে কোনো দেশের জন্য এই স্তরটা অত্যন্ত প্রয়োজনীয় বা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্তর। এই স্তরেই আসলে মূলত উন্নয়নগুলো ঘটে এবং প্রতিটা দেশ একটা বড় সময় এই স্তরের ভেতর দিয়ে যায়। Rapid self-sustained growth is the main features of this stage. এই স্টেজের মূল বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং সেলফ সাস্টেইন, তার মানে হচ্ছে নিজে থেকেই এক ধরনের সেলফ সাস্টেইন বা টেকসই উন্নয়ন এই সময় লক্ষ্য করা যায়। অর্থাৎ উন্নয়নটা হচ্ছে এমন যে উন্নয়নটা এই সময়ে এসে নিজেই যেন প্রোগ্রেসটা অর্থনৈতিক অবস্থাটা এমন হয়েছে যে মানুষ এখন ইকোনমি নিজে একটা টেকসই অর্থনৈতিক উন্নয়নের দিকে যাচ্ছে। অর্থাৎ এটাই হয়ে যায় টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটার স্তরই হচ্ছে টেক অফ। ইনভেস্টমেন্ট ইজ মোর দ্যান 10%, অর্থাৎ ইনভেস্টমেন্ট তোমরা দেখো এর আগের স্তরগুলোতে 5%-এর কম এবং 5%-এর চেয়ে একটু বেশি এভাবেই হচ্ছিল, কিন্তু এখন ইনভেস্টমেন্ট আরো অনেক বেশি বেড়ে গেছে। মোট জাতীয় আয়ের 10%-এর বেশি এখন কিন্তু বিনিয়োগ হচ্ছে এই স্তরে এসে। এই স্তরে বিনিয়োগের পরিমাণ বেড়েছে এবং বিনিয়োগের পরিমাণ বেড়েছে মানেই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নও কিন্তু আরো দ্রুত গতিতে হচ্ছে। One or more substantial manufacturing sector with high rate of growth, একাধিক এমন কতগুলো শিল্প ব্যবস্থা গড়ে উঠছে যাদের প্রবৃদ্ধির পরিমাণ অনেক বেশি। তোমরা আমাদের দেশের কথা চিন্তা করো, আমাদের দেশে কিন্তু এই যে গার্মেন্টস সেক্টরটা গড়ে উঠেছে, এই গার্মেন্টস সেক্টর বাদে আমাদের কিন্তু অন্যান্য সেক্টরে শিল্পায়ন কিন্তু খুব বেশি হয়নি, কিন্তু গার্মেন্টস সেক্টরে কিন্তু এমন একটি সেক্টর যেখানে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বা এতে কিন্তু প্রবৃদ্ধির পরিমাণ কিন্তু অনেক বেশি। এবং এই স্তরে কিন্তু টেক অফের স্তরে কিন্তু দেখা যাবে এক বা একাধিক এইরকম শিল্প খাত গড়ে উঠবে, যে শিল্প খাতগুলোর কিন্তু প্রবৃদ্ধির পরিমাণ অনেক বেশি হবে এবং এরাই কিন্তু দেশটাকে শিল্পায়নের দিকে নিয়ে যাবে এবং অন্যান্য সেক্টরগুলোর কিন্তু উন্নয়ন ঘটাবে। এই জিনিসটাই কিন্তু এই টেক অফের সময় দেখা যাচ্ছে। টেক অফে কিন্তু অনেক শিল্প খাত গড়ে ওঠে না, কিন্তু গুটি কয়েক শিল্প খাত গড়ে উঠবে যারা কিন্তু দেশের উন্নয়নটাকে কিন্তু তারা চালিয়ে নিয়ে যাবে এবং দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি কিন্তু এই গুটি কয়েক সেক্টর যেগুলো আছে তারাই হবে। Required capital mobilized from domestic resources and spent in investment rather than consumption, যে পরিমাণ পুঁজি প্রয়োজন একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেই পুঁজিটা কিন্তু দেশীয় খাত থেকে এই পর্যায়ে কিন্তু মোবিলাইজ করা সম্ভব হচ্ছে। দেশীয় যে সম্পদ রয়েছে সেই সম্পদকে কাজে লাগিয়ে কিন্তু যে পরিমাণ পুঁজির প্রয়োজন রয়েছে উন্নয়নের জন্য, সেই পুঁজিটা কিন্তু দেশজ সম্পদ থেকে আহরণ করা সম্ভব হচ্ছে। এবং এই যে সম্পদ আহরিত হচ্ছে বা পুঁজি আহরিত হচ্ছে, এই পুঁজি ভোগে ব্যয় না হয়ে এটা কিন্তু বিনিয়োগে ব্যয় হচ্ছে।
অর্থাৎ পুঁজি নিয়মিতভাবে বিনিয়োগ করা হচ্ছে। ভোগের দিকটা এখন কিন্তু কম গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ ভোগ বাদেও কিন্তু আমাদের রিসোর্স এমন রয়েছে, সারপ্লাস এমন তৈরি হচ্ছে যাতে করে সেটা বিনিয়োগ করা সম্ভব হয়। Industrialization plays a crucial role for structural change in a massive scale. ব্যাপক হারে কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন একটা ব্যাপক ভূমিকা রাখছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে টেক অফের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন এমনভাবে ঘটছে যাতে করে এবং শিল্পায়ন এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাঠামোগত পরিবর্তন আনানোর জন্য। কাঠামোগত পরিবর্তন সম্পর্কে তোমরা আগের লেকচারে পড়েছো। কাঠামোগত পরিবর্তন হচ্ছে যে একটি দেশ যখন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে শিল্প নির্ভর সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হয়, সেটাকে আমরা কাঠামোগত ওই দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন হিসেবে ধরি। অর্থাৎ এই স্তরে এসে শিল্পায়ন অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা আগের স্তরগুলোতে কিন্তু কৃষি পালন করেছিল। অর্থাৎ কৃষির উদ্বৃত্তটাই মূলত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ব্যবহার হতো। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিজেই একটি গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে গড়ে উঠেছে। Sufficient amount of loanable funds generated from taxation and land reforms. Land reforms এর মাধ্যমে এবং কর ব্যবস্থার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ঋণ দেওয়ার মতো তহবিল এ সময়ে গঠিত হয়েছে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কিন্তু তহবিলের প্রয়োজন হয়। এই তহবিলের যে সোর্স হিসেবে কাজ করছে কর ব্যবস্থা এবং ল্যান্ডের ক্ষেত্রে যেসব পরিবর্তনগুলো বা যেসব রিফর্মস প্রসেসগুলো নেওয়া হয়েছে এই স্তরে, সেখান থেকে কিন্তু ঋণ দেওয়ার জন্য তহবিল গঠিত হচ্ছে এবং এই তহবিলটা পরিমাণও কিন্তু যথেষ্ট পরিমাণ। প্রফিট আর্ন ফ্রম ফরেন ট্রেড, অ্যাডভান্স টেকনোলজি রিইনভেস্টেড। উন্নত প্রযুক্তি এবং বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে যেই লাভ বা প্রফিটটা জেনারেটেড হচ্ছে, সেই প্রফিটটা কিন্তু নিয়মিতভাবে বিনিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিনিয়োগ, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। A group of entrepreneurs develop who pursue innovation and accelerate the growth of the economy. যে কোনো দেশের উন্নয়নের ক্ষেত্রে একটা উদ্যোক্তা থাকা খুবই প্রয়োজন এবং এই উদ্যোক্তা শ্রেণী গঠিত হয় কিন্তু এই স্তরে এসে উদ্যোক্তা শ্রেণী যাতে গঠিত হচ্ছে, যেই উদ্যোক্তা শ্রেণী নতুন নতুন আবিষ্কার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো বেশি করার জন্য, আরো বৃদ্ধির জন্য কিন্তু এই উদ্যোক্তা শ্রেণী কাজ করে যাবে। এই উদ্যোক্তা শ্রেণীর মাধ্যমেই কিন্তু শিল্পায়ন হবে, এই উদ্যোক্তা শ্রেণীর মাধ্যমেই কিন্তু বিনিয়োগ হবে। সো এই যে একটা প্রয়োজনীয় একটা গ্রুপ, এই প্রয়োজনীয় গোষ্ঠী বা গ্রুপ কিন্তু এই স্তরেই গঠিত হয়, অর্থাৎ এন্টারপ্রেনিয়ার বা উদ্যোক্তা শ্রেণীরা কিন্তু যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো দেশে যদি উদ্যোক্তা শ্রেণী গঠিত না হয়ে ওঠে, তাহলে কিন্তু সেই সব দেশের অর্থনৈতিক উন্নয়নটা খুব বেশি সাস্টেইনেবল বা টেকসই হয় না। টেকসই উন্নয়নের জন্য একটা দেশে টেকসই উদ্যোক্তা শ্রেণী, উদ্যোগী উদ্যোক্তা শ্রেণী গড়ে ওঠা কিন্তু খুবই প্রয়োজন। সেই প্রয়োজনীয় সেটআপটা কিন্তু বা প্রয়োজনীয় গোষ্ঠীটা কিন্তু এই টেক অফ স্তরে আমরা দেখতে পাই গড়ে উঠতে। For successful take-off, the following steps must be achieved. অর্থাৎ একটা সাকসেসফুল বা প্রয়োজনীয় একটি সাকসেসফুল টেক অফের জন্য বা সাকসেসফুল উত্তরণের জন্য
সফল উত্তরণের জন্য কতগুলো শর্ত পূরণ করা অত্যন্ত প্রয়োজন। এক্সিস্টেন্স অফ এনলার্জ, সাস্টেইনড এন্ড ইফেক্টিভ ডিমান্ড। এনলার্জ বলতে বর্ধিত ডিমান্ডকে বোঝাচ্ছে, বর্ধিত চাহিদাকে বোঝাচ্ছে। সাস্টেইন বলতে টেকসই চাহিদাকে বোঝাচ্ছে। ইফেক্টিভ বলতে যেটা কার্যকর একটা চাহিদা অফ দি প্রোডাক্টস অফ কি সেক্টর, অর্থাৎ যে কি সেক্টরগুলোর কথা আমরা বলেছি, কারণ এই সময় কিন্তু বলা হয়েছে যে কতগুলো প্রধান সেক্টর এখানে গড়ে উঠবে, বা প্রধান শিল্পায়ন বা শিল্পক্ষেত্রে কতগুলো বিশেষ শিল্পের উন্নয়ন এই সময় ঘটবে, এবং সেই শিল্প থেকে যেসব প্রোডাক্টগুলো হবে সেই প্রোডাক্টের একটা বর্ধিত, টেকসই এবং কার্যকর ডিমান্ড সেই প্রোডাক্টগুলোর জন্য থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু সেই শিল্প খাতগুলো টিকে থাকতে পারবে না। অর্থাৎ শিল্প খাত থেকে যে দ্রব্যগুলো উৎপাদিত হচ্ছে, প্রধান শিল্প খাতে যেসব দ্রব্যগুলো উৎপাদিত হচ্ছে তার একটা বর্ধিত, টেকসই এবং কার্যকর চাহিদা থাকতে হবে দেশের ভিতরে এবং দেশের বাইরে, উভয় দিকে, যাতে দেশীয় চাহিদাও মেটাতে সক্ষম হয় সেগুলো, এবং দেশীয় চাহিদাটা অবশ্যই কার্যকর হতে হবে বা টেকসই হতে হবে, এবং এটা ক্রমশ বাড়বে। না বাড়লে কিন্তু এই শিল্প খাত কিন্তু শিল্প খাতগুলো টিকে থাকতে পারবে না। অর্থাৎ টিকে থাকার জন্য এই শিল্প খাতগুলো কিন্তু দেশে বিদেশে দুই জায়গায় এনলার্জ, সাস্টেইন এবং ইফেক্টিভ ডিমান্ড তৈরি হতে হবে। Society must increase its capacity to generate enough capital to complete take-off transition. পুরো সমাজ ব্যবস্থাকেই এমন একটি ক্যাপাসিটি বা এমন একটি অবস্থা তার থাকতে হবে যাতে করে যথেষ্ট পরিমাণে পুঁজি সে জেনারেট করতে পারে টেক অফ ট্রানজিশন, মানে টেক অফ পিরিয়ডটাকে উত্তরণের জন্য যথেষ্ট পরিমাণে পুঁজি ব্যবস্থা কিন্তু এই সময় থাকতে হবে। এবং আমরা দেখেছি এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে পুঁজি এবং কত পার্সেন্ট বিনিয়োগ হবে সেইগুলো কিন্তু এই পর্যায়ে দেখা যাচ্ছে। Activities of key sectors should be such that will create a chain of growth to other sectors. অর্থাৎ যে কি সেক্টরগুলো বা প্রধান খাতগুলো তৈরি হয়েছে, বিশেষ শিল্প খাতগুলো তৈরি হয়েছে, সেই শিল্প খাতের এমন অবস্থা হতে হবে যাতে করে এটা অন্য খাতগুলোর উন্নয়নেও কাজে আসে। অর্থাৎ কি সেক্টর বা প্রধান যে শিল্প খাতগুলো এই সময়ে গড়ে উঠেছে তারা অবশ্যই তাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ কিন্তু প্রসারিত থাকতে হবে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে বোঝায় যাদের ইনপুট, এই লিঙ্কেজ হচ্ছে এমন শিল্প খাতগুলোকে বোঝায় যে শিল্পগুলো এই প্রধান শিল্পগুলোর ইনপুটের যোগান দেয়। আবার ফরওয়ার্ড লিঙ্কেজ বলতে এই শিল্প খাতগুলো যে আউটপুট প্রডিউস করছে সেই আউটপুটকে তারা ইনপুট হিসেবে ব্যবহার করছে। যদি এটাই হয় তাহলে দেখা যাবে যদি শক্তিশালী ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ প্রধান শিল্প খাতগুলোর থাকে, তাহলে কিন্তু সে নিজে যেমন টেকসই হতে পারবে, পাশাপাশি সে কিন্তু আরো অনেক খাতের জন্ম এবং তাদের প্রবৃদ্ধির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারবে। অর্থাৎ এই প্রধান শিল্প খাতগুলোর একটা শক্তিশালী ট্রিকল ডাউন ইফেক্ট থাকতে হবে। ট্রিকল ডাউন ইফেক্ট বলতে বোঝায় যখন একটা প্রধান শিল্প খাত থেকে তারা অন্যান্য শিল্পগুলোর মধ্যেও কিন্তু যখন ইকোনমিক গ্রোথটা বা অন্যান্য শিল্প খাতে গড়ে ওঠার ক্ষেত্রে এরা বিশেষ ভূমিকা রাখতে পারে, এরকম হতে হবে প্রধান শিল্প খাতগুলোকে। এবং এটি কিন্তু প্রিকন্ডিশন টেক অফের ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো থাকা দরকার। অর্থাৎ এই ব্যবস্থার ক্ষেত্রে একটা শক্তিশালী টেক অফ বা একটা কার্যকরী টেক অফের জন্য কিন্তু মূলত তিনটি জিনিস বেশি দরকার রয়েছে। একটা হচ্ছে ডিমান্ড বা চাহিদা, আরেকটা হচ্ছে ক্যাপিটাল ফর্মুলেশন বা
পুঁজির পুঞ্জীভূতকরণ বা পুঁজি জেনারেট করতে পারা যথেষ্ট পরিমাণে, এবং পাশাপাশি এই যে কি সেক্টরগুলো রয়েছে তাদের অন্যান্য সেক্টরের গড়ে ওঠা এবং বিকাশ হওয়ার জন্য তাদের একটা ক্ষমতা থাকা, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। প্রস্টর মতে 50 থেকে 100 বছর লাগে হচ্ছে টেক অফ থেকে ম্যাচুরিটি বা পরিপক্কতার স্তরে যাওয়ার জন্য। এক্ষেত্রে প্রধান কতগুলো দেশের টেক অফের যে সময়টা ছিল সেটা আমরা একটু উল্লেখ করছি। গ্রেট ব্রিটেন ছিল 1783 খ্রিস্টাব্দ থেকে 1802 সালের মধ্যে তারা কিন্তু টেক অফ করেছে, অত্যন্ত কম সময়ের মধ্যে। মোটামুটি তারা 19-20 বছরের মধ্যে কিন্তু তাদের টেক অফ পিরিয়ডটা স্থায়ী ছিল। রাশিয়া 1890 থেকে 1914, রাশিয়ারও কিন্তু খুব বেশি সময় লাগে নাই, রাশিয়ারও 24-25 বছরের মতো সময় লেগেছে টেক অফ পিরিয়ডটার জন্য। টেক অফ পিরিয়ডের যেই বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো রাশিয়াতে 25 বছরের মতো স্থায়ী ছিল, এবং তারপরে কিন্তু তারা ম্যাচুরিটির দিকে যেতে পেরেছে। ইউএসএ 1843 টু 1860, অর্থাৎ ইউএসএর একটু সময় লেগেছে, দীর্ঘ সময় জুড়ে এটা টেক অফ করেছে, কিন্তু টেক অফের পরে কিন্তু সে যে ম্যাচুরিটির দিকে গিয়েছে সেটা কিন্তু যথেষ্ট সাস্টেইনড এবং যথেষ্ট পরিপক্কভাবেই তারা করতে পেরেছে। চায়নার টেক অফ শুরু হয়েছে 1952 থেকে, যেটার পর্যায়টা তাদের এখনো চলমান রয়েছে। ইন্ডিয়াও 1952 থেকে টেক অফ প্রক্রিয়া শুরু করেছে এবং এটা এখনো চলমান রয়েছে। তারা ম্যাচুরিটির দিকে এখনো সম্পূর্ণভাবে পুরো দেশগুলো এখনো সেভাবে যেতে পারেনি, তবে তারা খুব শীঘ্রই হয়তো যাবে, বিশেষ করে চায়না। ম্যাচুরিটি বা পরিপক্কতার স্তর খুব দ্রুতই হয়তো সে অ্যাচিভ করতে সক্ষম হবে। ড্রাইভ টুয়ার্ডস ম্যাচুরিটি, পরিপক্কতার স্তর। পরিপক্কতার স্তরে কিন্তু সাধারণত খুব উন্নত যেসব দেশগুলো রয়েছে তারাই কিন্তু পরিপক্কতার স্তর পার করেছে, বা পরিপক্কতার স্তরে কেউ রয়েছে বা তার পরবর্তী স্তরে রয়েছে। এখন পর্যন্ত কোনো উন্নয়নশীল বা অনুন্নত দেশ পরিপক্কতার স্তরে যেতে পারেনি, বেশিরভাগই রয়ে গেছে টেক অফ বা প্রিকন্ডিশন বা টেক অফের স্তরে। দেখা যাক ড্রাইভ টুয়ার্ডস ম্যাচুরিটির কি কি বৈশিষ্ট্য সমূহ রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে 10 to 20% অফ ন্যাশনাল ইনকাম ইজ ইনভেস্টেড। এখন তোমরা খেয়াল করে দেখো যে ইনভেস্টমেন্টের পরিমাণ বা বিনিয়োগের পরিমাণ কত বেশি হারে বেড়েছে। জাতীয় আয়ের 10 থেকে 20% কিন্তু এখন বিনিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বিনিয়োগের পরিমাণ কিন্তু অনেক হারে বেড়েছে। যেখানে প্রিকন্ডিশনে ছিল 5%, প্রিমিটিভে ছিল, ট্রেডিশনাল সোসাইটিতে ছিল 5%-এর কম, ট্রেডিশনাল এবং টেক অফের সময় মোর দেন 10% বলা হচ্ছিল, এখন কিন্তু 10 to 20%-এর কিন্তু রেগুলার বেসিসে বা নিয়মিতভাবে কিন্তু বিনিয়োগ হচ্ছে ন্যাশনাল ইনকামে। লার্জ স্কেল ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, হেলথ অ্যান্ড আদার ওয়েলফেয়ার অফ পপুলেশন। এখন দেখো যে ইনভেস্টমেন্টের খাতগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বা ইনভেস্টমেন্টের খাতগুলোর মধ্যে কিন্তু এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ড্রাইভ টুয়ার্ডস ম্যাচুরিটি এই পর্যায়ে এসে কিন্তু শুধুমাত্র আউটপুট প্রোডাকশনের যে খাতগুলো রয়েছে সেই সব ক্ষেত্রেই কিন্তু বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ হচ্ছে শিক্ষা ক্ষেত্রে, বিনিয়োগ হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে, এবং অন্যান্য মানুষের কল্যাণের জন্য অন্যান্য যেসব খাত রয়েছে সেসব খাতে কিন্তু এখন বিনিয়োগ হচ্ছে। কারণ মানুষ এখন এই পর্যায়ে এসে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু মনোযোগী হচ্ছে, যে কারণে তারা কিন্তু শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজনীয়তাটা বুঝতে পেরেছে, এবং এইসব ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ পাচ্ছে। অর্থাৎ মানুষের এখন অগ্রগতি বা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণের দিকেও কিন্তু মানুষ এখন মনোযোগী হচ্ছে ড্রাইভ টুয়ার্ডস ম্যাচুরিটি পর্যায়ে এসে। টেকনোলজি ইজ রেগুলারলি ইমপ্রুভড অ্যান্ড নিউ ইন্ডাস্ট্রিজ আর এক্সিলারেটেড। প্রযুক্তিগত যে উন্নয়নটা রয়েছে, প্রযুক্তির ক্ষেত্রে যে নতুন প্রযুক্তি আসার যে বিষয়টা রয়েছে, সেটি কিন্তু এখন আর অ্যাডহক বেসিসে হচ্ছে না, এটা নিয়মিতভাবেই হচ্ছে। অর্থাৎ রেগুলার নিয়মিতভাবে প্রযুক্তিগত উন্নয়ন ঘটছে, অর্থাৎ প্রযুক্তিগত উন্নয়নের বিষয়টা এখন আর অ্যাডহক বেসিসে হচ্ছে না, বা
অনিয়মিতভাবে হচ্ছে না, এটা নিয়মিতভাবে এটা কিন্তু ঘটছে। অর্থাৎ এই পর্যায়ে এসে মানুষ কিন্তু প্রযুক্তিগত উন্নয়নের যে প্রয়োজনীয়তাটা সেটা তারা খুব ভালোভাবে অনুভব করতে সক্ষম হয়েছে, এবং এ কারণে তার প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু উন্নয়নটা খুব নিয়মিত বেসিসে হচ্ছে। অর্থাৎ এই সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে দেশগুলো R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণে বিনিয়োগ করছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু প্রযুক্তিগত উন্নয়নগুলো ঘটে, এবং রিসার্চ এবং ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা মানুষ উপলব্ধি করতে পারছে, এবং এটার জন্য যথেষ্ট পরিমাণ ফান্ডও তারা তহবিলও তারা গঠন করতে সক্ষম হয়েছে, এবং যে কারণে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা রেগুলার বেসিসে হচ্ছে এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। অর্থাৎ আগে যেখানে টেক অফের সময় কতগুলো প্রধান ইন্ডাস্ট্রি ছিল, সেই পর্যায় থেকে উত্তরণ ঘটে এখন কিন্তু নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে ওঠার বিষয়টি এসছে। নিউ ইন্ডাস্ট্রিজ আন্ডারটেক দ্য প্লেস অফ দি ওল্ডার ওয়ান্স। অর্থাৎ পুরনো যেসব ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোর জায়গা নতুন নতুন যেসব ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে তারা নিচ্ছে। তোমরা যদি আমাদের দেশের উদাহরণ দেখো, আমাদের দেশের স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতা উত্তরকালে কিন্তু পাট এবং পাটজাত দ্রব্যের উপর নির্ভরশীল যে ইন্ডাস্ট্রি ছিল সেটাকে কিন্তু সেটার গুরুত্ব কিন্তু আস্তে আস্তে কমে যায়, এবং সেই জায়গায় R&D বা রেডিমেড গার্মেন্টস কিন্তু তার যে স্থানটি দখল করে নিয়েছে। এইভাবে হয়তো রেডিমেড গার্মেন্টসের স্থানও কিন্তু অন্যান্য শিল্প ক্রমে দখল করে নেবে পরবর্তীকালে দেখা যাবে। অর্থাৎ পুরনো যেসব শিল্পগুলো প্রয়োজনীয় শিল্পগুলো ছিল তাদের গুরুত্ব আস্তে আস্তে কমে আসবে, এবং নতুন নতুন শিল্প এখানে তাদের স্থান দখল করে নেবে। দ্য কান্ট্রি হ্যাজ ইটস প্লেস ইন ইন্টারন্যাশনাল মার্কেট। আন্তর্জাতিক বাজারে যে একটি নিজের দেশের প্রোডাক্ট নিয়ে যে একটি স্থান করে নেওয়া, সেই স্থানটা কিন্তু এই দেশগুলো এই পর্যায়ে যে ইকোনমি অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ দেশের যে প্রোডাকশনটা হচ্ছে সেই প্রোডাকশন থেকে যথেষ্ট পরিমাণে সারপ্লাস নিয়মিত ভিত্তিতে জেনারেট করা সম্ভব হচ্ছে, এবং নিয়মিত ভিত্তিতে যে সারপ্লাসটা জেনারেট হচ্ছে সেই সারপ্লাসটা নিয়ে দেশগুলো এখন এই পরিপক্কতার স্তরে এসে আন্তর্জাতিক বাজারে সেই প্রোডাক্টগুলো তারা নিয়ে যেতে পারছে নিয়মিতভাবে, এবং এগুলোর একটা সাস্টেইন এবং ইফেক্টিভ ডিমান্ড যেহেতু রয়েছে, সো ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু তারা একটা জায়গা করে নিতে পারছে। এবং এক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটে জায়গা করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে দ্রব্যের যে কোয়ান্টিটি কোয়ালিটি এবং এগুলো কিন্তু তারা মেনটেন করতে পারছে, এবং এটা মেনটেন করতে পারছে বলেই কিন্তু আন্তর্জাতিক বাজারে তাদের একটা স্থান হচ্ছে। Goods that are formerly imported are now domestically produced. এর মানে হচ্ছে যেসব দ্রব্যগুলো আগে হয়তো মানুষ আমদানি করে কনসামশনে ব্যবহার করত, বা এমনও আছে যে শিল্পক্ষেত্রে যেসব ইকুইপমেন্টসগুলো ব্যবহার হয় সেগুলো হয়তো সবই আমদানি করে নিয়ে আসা হতো, সেগুলি এখন দেশীয়ভাবে বা ডোমেস্টিক্যালি প্রডিউস করা সম্ভব হচ্ছে। অর্থাৎ দেশীয় সক্ষমতা কিন্তু বাড়ছে। অর্থাৎ আগে যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে নির্ভরশীলতাটা বেশি ছিল, সেই ইন্টারন্যাশনাল মার্কেটের নির্ভরশীলতাটা কমিয়ে বর্তমানে কিন্তু তাদের নিজেদের উপরে আস্থা অর্জনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থাৎ নিজেরাই এখন সেগুলো দেশীয়ভাবে তৈরি করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তাদের নির্ভরশীলতার পরিবর্তে আন্তর্জাতিক বাজারেই তারা এখন একটা নিজেদের স্থান করে নিতে সক্ষম হচ্ছে। নিউ ইম্পোর্ট রিকোয়ারমেন্ট ডেভেলপ হুইচ আর ম্যাচড বাই নিউ এক্সপোর্ট। অর্থাৎ নতুন এক্সপোর্ট খাত বা নতুন নতুন দ্রব্য রপ্তানির জন্য আসছে তৈরি হচ্ছে, এবং ইম্পোর্ট রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
যা কিছু আমাদের আমদানি করা দরকার, যেসব দ্রব্য হয়তো আগে আমদানি করা হতো এখন সেগুলো আর আমদানি করা হচ্ছে না, নতুন নতুন ধরনের দ্রব্য আমদানি করা হচ্ছে। একটা উদাহরণ হিসেবে দেখা যায় যে অর্থনীতির প্রাথমিক স্তরে কিন্তু মানুষ সাধারণত কনসামশন গুডস বা ভোগ্যপণ্য বেশি বেশি করে আমদানি করে, অর্থাৎ ভোগই তখন থাকে হচ্ছে মূল লক্ষ্য। এরপরে দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টসগুলো হচ্ছে যেসব মেশিনারিজগুলো বা ইকুইপমেন্টসগুলো প্রয়োজন হয় সেগুলো এক সময় এসে তারা ইম্পোর্ট করছে, অর্থাৎ ইম্পোর্টগুলো কনসামশন গুডস থেকে বা ভোগ্যপণ্য থেকে পরিবর্তিত হয়ে শিল্প খাতের উন্নয়নের জন্য যা দরকার সেগুলোকে ইম্পোর্ট করা হচ্ছে, অর্থাৎ কিন্তু নতুন ধরনের ইম্পোর্টেবল গুডস কিন্তু তৈরি হচ্ছে। তার মানে দেশের কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কিন্তু এক ধরনের পরিবর্তন হচ্ছে। অর্থনীতি ভোগবাদী অবস্থা থেকে কিন্তু নিজেরাই নিজেদের দ্রব্য প্রডিউস করার জন্য যা কিছু প্রয়োজন সেই বিষয়টি কিন্তু গড়ে উঠছে। Major structural change occurred at this stage are প্রধান যে কাঠামোগত পরিবর্তন এই স্তরে লক্ষ্য করা যাবে সেগুলোর উপর একটু আলোকপাত করা যায়। Workforce composition in agriculture shifts from 75% to 20%, অর্থাৎ কৃষি ক্ষেত্রে বা কৃষির উপর নির্ভরশীল যে জনগোষ্ঠী রয়েছে বা যারা কৃষি ক্ষেত্রে নিয়োজিত বা কৃষি খাত যে পরিমাণ জনগোষ্ঠীর এমপ্লয়মেন্ট দিয়ে থাকে সেটা 75% থেকে কমে গিয়ে 20%-এ নেমে আসবে এই স্তরে। অর্থাৎ এমপ্লয়মেন্টের জেনারেশনের ক্ষেত্রে কৃষি খাতের যে অবদানটি ছিল সেটি কমে আসবে এবং মানুষ আস্তে আস্তে কৃষি থেকে শিল্পায়নের দিকে বেশি মনোযোগী হয় বলে শিল্প খাতে কিন্তু এমপ্লয়মেন্টটা বাড়বে। কৃষি খাতের এমপ্লয়মেন্ট বা কৃষি খাতে এমপ্লয়মেন্টের জন্য যে নির্ভরশীলতা ছিল কৃষির উপর সেটা কিন্তু কমে আসবে। অর্থাৎ ওয়ার্কফোর্সের কম্পোজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কম্পোজিশন আগে যেখানে কৃষি নির্ভরশীল ছিল সেটা এখন সেবা এবং শিল্প নির্ভর হয়ে আসবে। ওয়ার্কার্স নিড মোর স্কিলস, অর্থাৎ স্কিল বা যারা দক্ষ শ্রমিকের চাহিদা বাড়বে বা শ্রমিকরা এখন অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ শ্রমিকদের চাহিদা বাড়বে এবং ওয়ার্কফোর্স সেই দক্ষতা অর্জনের জন্য যা করা দরকার সেই কাজগুলো কিন্তু তারা এখন করবে, তারা ক্রমশ দক্ষতা অর্জনের চেষ্টা করবে। The character of leadership changes in industries, শিল্পক্ষেত্রে যে লিডারশিপ বা নেতৃত্ব যেমন ছিল সেই তাদের চরিত্রগত পরিবর্তন ঘটবে। হাই ডিগ্রি অফ প্রফেশনালিজম ইন্ট্রোডিউসড, মানে হচ্ছে পেশাগত যে দিকটি বা সবকিছুই প্রফেশনালিজম দিয়ে করা সেই জিনিসটি কিন্তু এই সময়ে ডেভেলপ করবে। নেতৃত্বের মধ্যে পরিবর্তন আসবে, মানুষের মধ্যে প্রফেশনালিজম গড়ে উঠবে। Environmental and health cost of industrialization is recognized and policies are made for that. এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো এই পর্যায় পর্যন্ত এসে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়াবে এবং এটা একটা অন্যতম প্রধান খাত হিসেবে দেখা দেবে এবং অন্যতম প্রধান বৃহৎ খাত হিসেবে দেখা দেবে এবং এর প্রভাব হিসেবে যে এনভায়রনমেন্টাল কস্ট বা পরিবেশের উপরে তার যে প্রভাবটা পড়বে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে হেলথ কস্টটা রয়েছে বা জনস্বাস্থ্যের উপরে যে প্রভাবটা রয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের। তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে অনেক ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট জন্ম হয়, সেই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কিন্তু বায়ুমণ্ডলে এবং পানিতে এগুলো কিন্তু কন্টামিনেটেড হয়ে যায়। যদি এগুলোকে যথেষ্ট পরিমাণে ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এগুলোর রিডাকশন না করা হয় এবং এক্ষেত্রে
এই জিনিসগুলোর উপরে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা, এটা কিন্তু গুরুত্ব পাবে এই স্তরে এসে, এবং এর জন্য নানান রকম নীতি নির্ধারণ করা হবে এবং নীতি প্রণয়ন করা হবে, নিয়ম নীতি রেগুলেশন এগুলো প্রণয়ন করা হবে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যে খারাপ ইম্প্যাক্টটা রয়েছে পরিবেশের উপরে, সেই ব্যাপারে মানুষ কিন্তু এখন, আগে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরেই গুরুত্ব দিত, যেভাবেই হোক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, কিন্তু এটার সাথে সাথে এখন কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট সহ যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় সেই ব্যাপারটি গুরুত্ব পাবে, এবং মানুষের স্বাস্থ্যগত দিকটাও কিন্তু এই সময় গুরুত্ব পাবে। The age of high mass consumption. গণভোগের স্তর, উচ্চ গণভোগের স্তর, এটা হচ্ছে স্টেজেস অফ ইকোনমিক গ্রোথের সর্বশেষ স্তর। এই স্তরে হচ্ছে সবচেয়ে শেষে প্রত্যেকটা ইকোনমি এই স্তরে আসে। আমাদের বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলো এই স্তর বা এর আগের স্তরে বেশিরভাগ দেশগুলো রয়েছে। The industrial base dominates the economy and primary sector diminished. অর্থাৎ শিল্পের যে ভিত্তিটা রয়েছে, সেই শিল্পের ভিত্তি বা শিল্পটি কিন্তু ডমিনেন্ট ভূমিকা পালন করবে, এবং যেসব প্রাইমারি খাতগুলো ছিল, বিশেষ করে কৃষি বা অন্যান্য খাতগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সংকুচিত হয়ে আসবে। কৃষিখাত সংকুচিত হয়ে আসার অর্থ এই নয় যে কৃষিক্ষেত্রের গুরুত্ব কমে যাবে। কৃষিক্ষেত্রের গুরুত্ব কমে যাবে না, কৃষিখাতের উপরে যে নির্ভরশীলতাটা ছিল সেই নির্ভরশীলতাটা কমে আসবে, কারণ কৃষিখাতের উপরে অতি নির্ভরশীলতা কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টকে অনেকটা সাস্টেইনেবল করার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে, টেকসই করার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে, কারণ কৃষিখাতটা মূলত নেচারের উপর ডিপেন্ডেন্ট, এবং নেচার ডিপেন্ডেন্সিটাকে তাই কৃষিখাতের নির্ভরশীলতার উপর বেস করে যে ইকোনমিক গ্রোথটা, সেটাকে অনেক বেশি ভালনারেবল করে তোলে। সো ম্যাস কনজাম্পশনের ক্ষেত্রে দেখা যাবে যে শিল্প খাত ডমিনেট করা শুরু করবে, এবং প্রাইমারি খাতগুলো ক্রমশ আস্তে আস্তে কমে আসবে। কনসাম্পশন অফ হাই ভ্যালু কনজিউমার গুডস ইনক্রিজ। যেসব কনজিউমার গুডসের ভ্যালু খুব হাই রয়েছে তাদের কিন্তু কনসাম্পশন বাড়বে। অর্থাৎ যেমন ধরো, আমরা যেসব ভোগ্যপণ্যগুলো ভোগ করি, সেগুলো কিন্তু প্রাইমারি লেভেলে যেরকম থাকে সেই অবস্থা দিয়ে কিন্তু ভোগ করা হয়, কিন্তু এক্ষেত্রে হাই ভ্যালু কনজিউমার গুডস, এখনকার সুপার শপগুলোতে দেখবে যে কনজিউমার গুডসের মধ্যে কিন্তু ভ্যালু এডিশন হয়। এই ভ্যালু অ্যাডেড কনজিউমার গুডসের কিন্তু চাহিদা এই যে হাই ম্যাস কনসাম্পশনের যুগে বাড়বে। মানুষ কিন্তু এখন আর প্রাইমারি গুডস খুব বেশি ইউজ করবে না, তারা যেসব গুডসের মধ্যে ভ্যালু এডিশন হয়েছে, ভ্যালু অ্যাড করা হয়েছে, সেসব গুডসের প্রতি তাদের নির্ভরশীলতা বাড়বে। Consumer has disposable income much higher than their basic needs fulfillment. অর্থাৎ বেসিক নিডস ফুলফিল করার জন্য যতটুকু আয় প্রয়োজন রয়েছে, কনজিউমাররা এখন তার চেয়ে বেশি পরিমাণে আয় করতে সক্ষম হচ্ছে। এবং এখানে দেখো ডিসপোজেবল ইনকামের কথা বলা হচ্ছে, যে ডিসপোজেবল ইনকাম শব্দটা ইউজ করার অর্থই হচ্ছে যে কনজিউমাররা নিয়মিত ভিত্তিতে তারা কিন্তু ট্যাক্স প্রদান করছে। এই ট্যাক্স প্রদান করার পরে যে ইনকামটা তাদের থাকছে, সেই ইনকামটা যথেষ্ট তাদের বেসিক নিডস ফুলফিলমেন্টের জন্য। অর্থাৎ বেসিক নিডস ফুলফিলমেন্টের জন্য তাদের যে ইনকামটা প্রয়োজন রয়েছে, সেই ইনকাম যে থাকার দরকার রয়েছে, তার চেয়েও অনেক বেশি হারে কিন্তু মানুষ এখন ইনকাম করতে সক্ষম হচ্ছে এই যে ম্যাস কনসাম্পশনের পর্যায়ে। সোসাইটি কনসার্ন অন মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ইস্যুস। সমাজ ব্যবস্থার কনসার্ন আগে যেখানে ছিল, প্রাথমিক স্তরে ছিল হচ্ছে ভোগ্যপণ্যের ভোগবাদী সমাজ ব্যবস্থা ছিল। ভোগ্যপণ্যের শুধুমাত্র পেট ভরার জন্য যতটুকু দরকার ততটুকুই তারা উৎপাদন করত, ততটুকুই তারা সংগ্রহ করত। সেই অবস্থা থেকে এবং পরবর্তীকালে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে
মনোযোগী হলো। প্রথমে হয়তো এগ্রিকালচার আউটপুটটাকে একটু বাড়ানো, সাবসিস্টেন্স লেভেল থেকে একটু বাড়ানো সেই পর্যায়ে ছিল, সেখান থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে গেল। এখন কিন্তু সোসাইটির চিন্তাভাবনাগুলো অন্যদিকে শিফট করছে, যেমন মিলিটারি বা সামরিক খাত এবং সামাজিক নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার দিকে মানুষ এখন বেশি মনোযোগী হয়ে পড়বে এই স্তরে এসে। ইকুয়ালিটি অ্যান্ড ওয়েলফেয়ার ইস্যুস, সমতা এবং কল্যাণ, এই এই যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোর প্রতি তাদের কিন্তু এই জিনিসগুলোর প্রতি বেশি মনোযোগী হতে দেখা যাবে। ডেভেলপিং গ্রেট লাক্সারিজ ফর দি আপার ক্লাস, অর্থাৎ ধনী শ্রেণীর জন্য যে লাক্সারি বা লাক্সারিয়াস প্রোডাক্টসগুলো আছে সেই প্রোডাক্টসগুলো বেশি উৎপন্ন হবে। অর্থাৎ মানুষের বিলাসী দ্রব্যের উৎপাদন কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। অর্থাৎ শুধুমাত্র যেই দ্রব্যগুলো প্রয়োজন সেই দ্রব্যগুলোই যে খালি উৎপাদিত হবে বা সেই দ্রব্যগুলো উৎপাদনের দিকেই যে লক্ষ্য থাকবে তা নয়, তার পাশাপাশি কিন্তু বিলাসবহুল যেসব দ্রব্য রয়েছে তেমন দ্রব্যের দিকেও কিন্তু মানুষের মনোযোগ বাড়বে। তাহলে মানুষের মনোযোগ কিন্তু এখন সিকিউরিটির দিকে বাড়ছে, আর্মি বা মিলিটারি সামরিক ইস্যুসে বাড়ছে, ইকুয়ালিটি ওয়েলফেয়ার এগুলোও যেমন বাড়ছে, পাশাপাশি কিন্তু বিলাসদ্রব্যের উৎপাদনও বাড়ছে। পাশাপাশি এগুলো সবকিছুই কিন্তু ভালো মন্দ সবই কিন্তু একই সাথে চলবে। সব থিওরি বা সব থটসেরই কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকে। রস্টও কিন্তু সেই সীমাবদ্ধতার ঊর্ধ্বে নন, তার থিওরির কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন একটি বলা যেতে পারে, বেসিক্যালি বেসড অন আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আমেরিকান এবং ইউরোপের অর্থনৈতিক উন্নয়নের যে ইতিহাস আছে সেই ইতিহাসের উপরে ভিত্তি করেই কিন্তু রস্টো এই তত্ত্বটি প্রদান করেছেন। মূলত তার তত্ত্বটি তার উপর নির্ভরশীল। এটা কিন্তু এশিয়ান বা আফ্রিকান দেশগুলোতে, এশিয়া এবং আফ্রিকান অঞ্চলেই কিন্তু বেশিরভাগ অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর অবস্থান। এসব দেশের সমস্যাকে কিন্তু রস্টো খুব বেশি অ্যাড্রেস করেনি। সাম ফিচার্স অফ ওয়ান স্টেজ ইজ সিমিলার টু আদার স্টেজ। এক স্টেজের কিছু বৈশিষ্ট্য অন্য স্টেজের কিছু বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। যেমন প্রিকন্ডিশন অফ টেক অফ এবং টেক অফ, এর মধ্যে আমরা যে ইনভেস্টমেন্টের কথা বলেছি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রিকন্ডিশন ফর টেক অফে কিন্তু আমরা বলেছি মোর দেন 10%, whereas আমরা টেক অফে বলছি 10 to 20%। মোর দেন 10% মানেই কিন্তু 10 to 20% হয়ে যায়। কাজে এগুলো কিছু জিনিস আছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর মধ্যে ওভারল্যাপিং দেখা যায় বা সিমিলারিটি লক্ষ্য করা যায়। The time period of takeoff is not true for all economies. এটা আমরা দেখেছি, আমরা কিন্তু যে উদাহরণগুলো টেক অফ পিরিয়ডের জন্য ব্যবহার করেছি সেখানেও যেমন দেখেছি, টেক অফের জন্য যে সময়টার কথা বলেছেন রস্টো সেটা কিন্তু এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম হয়, সেটা কিন্তু সমান হয় না। ইভেন রস্টোও কিন্তু 50 থেকে 100 বছরের কথা বলেছেন, যে টাইম স্প্যানটা কিন্তু যথেষ্ট বেশি। 50 থেকে 150 বছরের একটা ডিফারেন্স এখানে রয়ে গেছে। তার মানে কিন্তু এখানে রস্টো টাইম পিরিয়ডটা উল্লেখ করার ক্ষেত্রে খুব স্পেসিফিক কোনো কিছু কিন্তু বলেননি। তাহলে আমরা দেখলাম যে রস্টোর স্টেজেস অফ ইকোনমিক গ্রোথের যদিও কিছু লিমিটেশনস রয়েছে, কিন্তু এই লিমিটেশনসগুলো খুব মেজর লিমিটেশনস নয়, এই লিমিটেশনসগুলো কিন্তু ওভারকাম করা সম্ভব। এবং এই স্তরগুলো দেখেই কিন্তু একটা দেশ সে নিজে কোন স্তরে রয়েছে এবং পরবর্তী ধাপে যেতে হলে তাকে কি অর্জন করতে হবে, কি চেঞ্জগুলো তার ইকোনমির ক্ষেত্রে আনতে হবে, ইকোনমিক প্রোগ্রেসের জন্য তাকে কি করতে হবে, সেই ব্যাপারগুলো কিন্তু রস্টো স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ থেকে কিন্তু একটা দেশ বুঝতে পারে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। যদি একটা দেশ প্রিকন্ডিশন ফর টেক অফে থাকে তাহলে সে টেক অফে যাওয়ার জন্য তাকে কি করতে হবে সেটা কিন্তু সে এই থিওরি থেকে জেনে যেতে পারছে, এবং কি ধরনের পরিবর্তনগুলো এবং কোন খাতে পরিবর্তন আনতে হবে সেগুলো কিন্তু সে খুব ভালোভাবেই বুঝতে পারবে। সো খুব
খুব সাধারণ কিছু কিছু ধারণা করার জন্য সাধারণত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু কি করি, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমরা মূলত অন্যান্য উন্নত দেশগুলো কিভাবে উন্নত হয়েছে সেই মডেলগুলোই কিন্তু আমরা মূলত ফলো করার চেষ্টা করি। এটার সাথে যদি আমাদের দেশের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা ইনক্লুড করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা খুব বেশি সমস্যার মধ্যে পড়ব না। রাষ্ট্র স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ মূলত দুটো বই থেকে পড়ানো হয়েছে। প্রথমটা হচ্ছে এম.এল. জিনহান, দ্য ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং। বইটার নাম হচ্ছে দ্য ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং। এটার 40তম এডিশন থেকে এটা পড়ানো হয়েছে। এছাড়া এই রাষ্ট্র স্টেজেস থিওরি মাইকেল পি টোডার এবং স্টেফান সি স্মিথের ইকোনমিক ডেভেলপমেন্ট গ্রন্থের মধ্যেও কিন্তু রয়েছে। এই দুটি গ্রন্থ থেকে তোমরা কিন্তু রাষ্ট্র স্টেজেস অফ ইকোনমিক গ্রোথটা কিন্তু খুব ভালোভাবে পড়তে পারবে। এছাড়া যে প্রেজেন্টেশনটি এখানে দেওয়া হলো সেই প্রেজেন্টেশনেই কিন্তু অনেক ভালোভাবে প্রত্যেকটি স্তরে অনেক বিস্তারিতভাবে প্রত্যেকটি স্তরের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে এবং লেকচারের মাধ্যমেও কিন্তু সেগুলো আলোচনা করা হলো। সেগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং দেখো, তাহলে কিন্তু রাষ্ট্র স্টেজেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো ধারণা করতে সক্ষম হবে।